সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফসাইকেলের পরবর্তী স্টেপটা হচ্ছে অ্যানালাইসিস এবং ডিজাইন। যেহেতু রিকোয়ারমেন্টস এবং প্ল্যানিংয়ের কাজ আমরা আগের লেকচারেই করে ফেলেছি, এখন আমাদের কাছে একটা কমপ্লিট আইডিয়া আছে যে কি আমরা তৈরি করতে চাচ্ছি। এবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে তৈরি করতে চাচ্ছি। এখন কিভাবে তৈরি করতে চাচ্ছি তার অ্যানালাইসিস অনেকভাবে হইতে পারে, যে যেমন আমাদের এখানে ডেভেলপমেন্টে আমরা কী কী টুলস ব্যবহার করব, কোন কোন লাইব্রেরি ব্যবহার করব, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, কিভাবে এটা স্কেলিং করব, কিভাবে প্রত্যেকটা ডেটা মডেল কী হবে, তার ভেতরকার রিলেশনশিপ কী হবে, ডাটাবেস কী হবে, ডাটাবেসের আর্কিটেকচার কী হবে, এরকম অসংখ্য বিষয়বস্তু নিয়ে আমাদের চিন্তা করা লাগতে পারে যখন আমরা একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি করার কথা চিন্তা করব। বাট সব কিছু তো সবার দরকার নেই। তারপরেও আমরা কেন এত কথা বলছি? আমরা এত কথা এই জন্যই বলছি, আমার পার্সোনাল ক্ষোধা থেকে আমি এই কথাগুলো বলছি। কারণ আমি যখন একদম বিগিনার্স লেভেলের স্টুডেন্ট ছিলাম, যখন আমি HTML CSS শিখছি, তখনই আমার মনে কোশ্চেন যে কিভাবে আমি একটা হোল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি ফ্রম আইডিয়া, ফ্রম স্ক্র্যাচ। তো তখন আমাকে এই গাইডলাইনগুলো দেওয়ার কেউ ছিল না, যার কারণে আমার যাত্রাটা অনেক কঠিন হয়ে গিয়েছিল। তো আজকে যারা ওয়েব ডিজাইন ক্যাম্প করছেন, তারাও যেন প্রথম দিন থেকেই পুরো বিষয়টার উপরে একটা ওভারভিউ পেয়ে যান যে কিভাবে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় আর সেখানে আমার রোল কতটুকু, সেটা যেন আপনি বুঝতে পারেন। যারা ফ্রন্ট ইন্ডে আছেন তাদের পরবর্তী স্টেপ কী হতে পারে, যারা ব্যাক ইন্ডে আছেন তাদের পরবর্তী স্টেপ কী হতে পারে, যারা মোবাইল ডেভেলপমেন্ট করছেন তাদের অন্যান্য ডেভেলপমেন্টের সাথে আসলে সম্পর্ক কী, এই সব বিষয়বস্তুগুলো বোঝার জন্যই আমি সবার জন্য এই লেকচারগুলো, বিশেষ করে প্রথম দিককার সমস্ত লেকচারগুলো প্রোভাইড করছি। এই প্রথম দিককার বিষয়বস্তুগুলো সবার কাছে প্রোভাইড হয়ে যাওয়ার পরেই আমরা শুরু করতে পারবো ডোমেইন স্পেসিফিক লেকচার্স। তো আমাদের যেই অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টস আমরা পেয়েছি, সেই অ্যাপ্লিকেশনটা আসলে খুব বেশি মানুষের জন্য আমরা অ্যাভেলেবেল করতে চাচ্ছি না। অল্প কিছু মানুষ, দেখা যাচ্ছে 100-200 মানুষ আমাদের ব্যবহার করবে। তার মানে এখানে সিস্টেম নিয়ে আমার প্রচুর চিন্তাভাবনা নেই। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস করতে হবে, যে এর ভেতরে কী কী ডেটা আছে এবং কী ডেটাগুলোর রিলেশনশিপ কী হবে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করতে হবে। তার পরবর্তীতে আমরা যখন ফ্রন্ট ইন্ডে কাজ করব, তখন ফ্রন্ট ইন্ডের মতো করে আর্কিটেকচারটা ভাবতে হবে। যখন আমরা ব্যাক ইন্ডে কাজ করব, তখন আমাদের ব্যাক ইন্ডের মতো করে নিয়ে আলোচনা করতে হবে এবং সেই অনুযায়ী আর্কিটেকচার ভাবতে হবে। যদি ফুল স্ট্যাক করি তাহলে তো দুইটা আর্কিটেকচার নিয়েই আমাদেরকে ভাবতে হবে। বাট এন্ড অফ দ্য ডে আমরা কোনো না কোনো টেকনোলজি চুজ করে কমপ্লিট অ্যাপ্লিকেশনটা তৈরি করব। এবং আজকের লেকচারে আমরা জানবো যে কীভাবে ডেভেলপমেন্ট প্রসেসটা ঘটে থাকে। রিকোয়ারমেন্ট শেষ হওয়ার পরে আমাদের এই ডিজাইন ডিসিশনেই আসতে হবে যে আমরা তো বুঝে গেলাম আমাদের কি ডেভেলপমেন্ট করতে হবে, এবার কোশ্চেন হচ্ছে কিভাবে করতে হবে। আর সেই জায়গাটাই আসে হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস। আমরা সবাই জানি যে কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ শুরু হয় UI/UX দিয়ে। আগে এই UI/UXের এতটা চল ছিল না, যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে দেখতে সুন্দর এরকম কিছু একটা বানিয়ে দিলেই চলতো। কিন্তু আজকে UI/UX-এর বিকল্প কিছু নেই, যেখানে লার্জ কোম্পানিগুলোও কন্টিনিউয়াসলি তাদের প্রোডাক্টের UI/UX আরও বেটার করছে। কারণ একটা প্রোডাক্টের ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, তাহলে সেই প্রোডাক্টটা কখনোই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমি যেগুলো চাচ্ছি, যা চাচ্ছি, সব কিছু আমার চোখের সামনে থাকতে হবে। এই জন্য ইউজার এক্সপিরিয়েন্স এটা একটা ইঞ্জিনিয়ারিং পর্যায়ে চলে গেছে। এবং একটা প্রোডাক্ট মানুষ ব্যবহার করবে কি করবে না সেটা বলে দেওয়া যায় তার ইউজার এক্সপিরিয়েন্স কেমন তার ওপরে। তাই ইউজার এক্সপিরিয়েন্স দিয়েই এখন বর্তমান যুগে যে কোনো একটা মডার্ন টেকনোলজির ডেভেলপমেন্ট শুরু হয়। আর ইউজার এক্সপিরিয়েন্স যারা ডিজাইন করে, UI/UX যারা ডিজাইন করে, তাদের স্যালারিও একজন ডেভেলপারের সমপরিমাণ, কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি হয়। কারণ এন্ড অফ দ্য ডে তার উপরই ডিপেন্ড করছে যে প্রোডাক্টটা মানুষ পছন্দ করবে কিনা। তো ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমাদের অলরেডি ইউজার এক্সপিরিয়েন্স তৈরি করা হয়ে গিয়েছে। যে আমরা কার উপর ভিত্তি করে ইউজার এক্সপিরিয়েন্সটা তৈরি করলাম, মূলত আমরা কিছু বিজনেস ডোমেইন নিয়ে রিসার্চ করলাম, আমরা ইউজার নিয়ে রিসার্চ করলাম যারা এই প্রোডাক্টটা আমার ব্যবহার করবে। আমরা এরপরে যেটা করলাম সেটা হচ্ছে ডিজাইন সিস্টেম তৈরি করলাম, বা করতে হবে। পরবর্তীতে আপনারা যখন একটা প্রোডাক্ট তৈরি করবেন তখন ডিজাইন সিস্টেম তৈরি করতে হবে। আর ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে যদি ডিটেলস আরও জানতে চান, যারা বিশেষ করে এন্টারপ্রেনার হতে চান বা যারা বিশেষ করে ফ্রন্ট ইন্ডের লং টার্ম সার্ভাইভ করতে চান, তাদের জন্য আই গেস যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের কোর্সটা খুবই জরুরি। সেটা আমাদের এখান থেকে করেন আর বাইরে যেখান থেকে খুশি সেখান থেকে করেন, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্সটা আমি মনে করি যে কোনো ডেভেলপার যারা ফ্রন্ট ইন্ডে কাজ করছে তাদের অ্যাটলিস্ট জানা দরকার। হয়তো প্রফেশনাল লেভেলে না, কিন্তু তারপরেও বেসিক লেভেলে হোল প্রসেসটা জানা দরকার। তো ফাইনালি আমরা পাচ্ছি একটা ডিজাইন সিস্টেম, যে ডিজাইন সিস্টেমের পরে আমরা পাচ্ছি মক আপ অ্যান্ড প্রোটোটাইপিং। প্রোটোটাইপিংটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা তৈরি হওয়ার পরে কিভাবে কাজ করবে
সম্পূর্ণটাই আমরা এখানে পাবো প্রোটোটাইপিংয়ের ভেতরে, কিন্তু সেটার পেছনে কোনো কোড থাকবে না, সেটা ওয়ার্কেবল হবে না। দেখে মনে হচ্ছে সব কিছু করবে, একটা বাটনে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে, মেনু বাটনে ক্লিক করলে নতুন ড্রপডাউন মেনু আসবে, যা যা হওয়ার সব কিছুই হবে, যা যা হওয়ার একটা অ্যাপ্লিকেশনের সব কিছুই হবে, কিন্তু সব ফেক। এই জন্য এটার নাম হচ্ছে প্রোটোটাইপিং। এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে মানে উপরে যেটা আছে মক আপ। মক আপ বলতে জাস্ট ডিজাইনটা করা, যে আমার ইউআইটা কেমন দেখতে হবে, কোথায় কি থাকবে, এটা হচ্ছে মক আপ। আর তারপরে ওয়ার্কেবল করাটার নাম হচ্ছে প্রোটোটাইপিং। যখন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার ইউআই এবং ইউএক্স তৈরি করে প্রোটোটাইপিং করে আপনার হাতে দিবে, তখন আপনাকে দুইটা জিনিস দেবে। একটা হচ্ছে ডিজাইন সিস্টেম, আপনি এই সিস্টেমের ভেতরে কী কী ডিজাইন করে মানে কী কী টাইপোগ্রাফি ব্যবহার করেছেন, কী কী কালার সিস্টেম ব্যবহার করেছেন, ফন্ট ওয়েট কেমন ছিল, স্পেসিং কেমন ছিল, লেআউট কেমন ছিল, সব ডিটেলস এই ডিজাইন সিস্টেমের ভেতরে বলে দেওয়া থাকবে। আর প্রোটোটাইপের ভেতরে আপনি হচ্ছে দেখতে পারবেন যে কোথায় কী হয়েছে, ভিজুয়াল আউটপুটটা দেখতে পারবেন। আগে আমরা পিএইচডি টু এইচটিএমএল শুনতাম না, একটা ফটোশপের মাধ্যমে সব ইউআইটা ডিজাইন করা হতো, তারপরে ফটোশপ ফাইলটা সবার কাছে মানে ওয়েব ডিজাইনারের কাছে দেওয়া হতো। ওয়েব ডিজাইনার তখন পিএইচডি থেকে ওয়েব ডিজাইনে ওয়েব টেম্পল বা এইচটিএমএল টেমপ্লেটে রূপান্তর করতো। তো সেম কাহিনী এখানে। এখন আপনাকে আর মডার্ন যুগে কোনো কোম্পানি আপনাকে, বাইরের কোম্পানি তো বিশেষ করে নাহি, তারা আপনাকে পিএইচডি ফাইল দেবে না, তারা আপনাকে দিবে প্রোটোটাইপিং। এবং সেটা ফিগমা ফাইল হতে পারে, সেটা এক্সডি ফাইল হতে পারে, সেটা স্কেচ ফাইল হতে পারে, এরকম বিভিন্ন সফটওয়্যার আছে। তো সেইগুলোতে আমরা যাব না, আমরা একটা সফটওয়্যার নিয়েই কাজ দেখবো, সেটা হচ্ছে যে কাজ দেখবো বলতে কি আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে যে ফিগমা। তো আমাদের অ্যাপ্লিকেশন তৈরির প্রথম স্টেপ যখন শেষ হয়ে যাবে, তার পরের স্টেপটা হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন করার জন্য আমরা জানি যে আমাদের কাছে টুলস আছে এইচটিএমএল, সিএসএস অথবা স্যাস, এরপরে বুটস্ট্র্যাপ, এরপরে আরও অনেকগুলো থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক, যেগুলো সিএসএসের ফ্রেমওয়ার্ক, যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের এই স্পেসিফিক প্রজেক্টের জন্য আমরা কোনো থার্ড পার্টি টুলসের কাছে যাব না, আমরা এইচটিএমএল ব্যবহার করব এবং আমাদের এই প্রথম প্রজেক্টের জন্য আমরা সিএসএস ব্যবহার করব। আমরা স্যাসও ব্যবহার করব না। যারা ওয়েব ডিজাইনার আছেন তাদের জন্য ছোট্ট করে একটা নোটিশ দিই, আপনাদেরকে স্যাস শেখানো হবে, সিএসএস শেখানো হবে, আপনাদের এক একটা প্রজেক্ট এক একটা টুলস ব্যবহার করে করা হবে। লাইক কোনোটাতে বালমা শেখানো হবে না, আপনাদেরকে টেলওয়াইন্ড সিএসএসও দেখানো হবে, বুটস্ট্র্যাপও দেখানো হবে। সো অলমোস্ট সব কিছু আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়েব ডিজাইন কোর্সের মাধ্যমে। এক একটা প্রজেক্ট এক একটা টেকনোলজি ব্যবহার করে আমরা করব। এখন ওয়েব ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে, ওয়েব ডিজাইনারের কাজ কিন্তু এখানেই শেষ। সে একটা টেমপ্লেট তৈরি করে দিয়ে দিবে। ফ্রন্ট এন্ড ডেভেলপাররা এবার সেটাকে ওয়ার্কেবল করবে। ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে এখন প্রচুর লজিক লিখতে হয়, যে কারণে এখানে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন টুলসটা ব্যবহার করবেন। বর্তমানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড দুইটা টেকনোলজি আছে যেটা সবথেকে বেশি ব্যবহৃত হয়, তিনটাই এখানকার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তারপরে সবথেকে বেশি ব্যবহৃত হয় রিয়্যাক্ট, তারপরে ব্যবহৃত হয় অ্যাঙ্গুলার, আর তারপরে ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রিতে ভিউ। যদিও ভিউ সবথেকে লাভেবল একটা টেকনোলজি, গিটহাবে বোধহয় সবথেকে বেশি স্টার পাওয়া একটা টেকনোলজি হচ্ছে ভিউ। তাহলে আমার কাছে যখন ওয়েব ডিজাইনটা আছে, এইচটিএমএল সিএসএস ভার্সন আছে, তখন আমি ফ্রন্ট এন্ডও করতে পারি, আবার সরাসরি এখান থেকে ব্যাক এন্ডও তৈরি করতে পারি। এই জায়গাটায় এসে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোনটা আগে করবেন। যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হন, যদি আপনার কমপ্লিট প্রোডাক্টটা তৈরি করতে হয়, তাহলে আই সাজেস্ট অলওয়েজ যে আপনি প্রথমে ব্যাক এন্ডটা করবেন, তারপরে আপনি ফ্রন্ট এন্ডটা করবেন। আর যদি আপনি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, তাহলে আপনি শুধু ফ্রন্ট এন্ডটাই তো করবেন। আর যদি ব্যাক এন্ড ডেভেলপার হন শুধু, তাহলে এই ওয়েব ডিজাইনের পরে আপনি ব্যাক এন্ডেও কাজ করতে পারবেন, নো প্রবলেম। শুধুমাত্র যারা ফুল স্ট্যাক ডেভেলপার তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তারা যেন প্রথমে ব্যাক এন্ডটা করে নেন, এর কিছু বেনিফিট আপনারা পাবেন। তো ফ্রন্ট এন্ডের জন্য আমরা রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ যে কোনো একটা চুজ করে কাজ করতে পারি, এবং আমরা তিনটা ক্যাম্পে তিনটা দিয়েই কাজ করে দেখব। এরপরে হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, মানে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের পোর্শনে যে আমরা তিনটা ফ্রেমওয়ার্কের যে কোনো একটা ফ্রেমওয়ার্ক চুজ করতে পারি। এখানে নোডজেএস বলা আছে, নোডজেএসের সাথে এক্সপ্রেস আছে, আপনি ইচ্ছা করলে রেস্টিফাই নিতে পারেন, নেস্টজেএস নিতে পারেন, যে কোনো ফ্রেমওয়ার্ক নিতে পারেন, ইটস ওকে। পাইথনের ক্ষেত্রে জ্যাঙ্গো এবং ফ্লাক্স আছে, যে কোনো একটা গ্রহণ করতে পারেন, আমরা জ্যাঙ্গো নিয়ে কাজ করব। লারাভেল, লুমেনের ক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমরা লুমেন নিয়েও কাজ করতে পারি, আমরা লারাভেল নিয়েও কাজ করতে পারি। এপিআই তৈরির ক্ষেত্রে যখন আমরা সিম্পল প্রজেক্টটা তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা লারাভেল নিয়ে কাজ করব, যখন আমরা রেস্ট এপিআই তৈরি করব তখন আমরা লুমেন নিয়ে কাজ করব। সো আমরা যে কোনো একটা দিয়ে কাজ করতে পারি। জ্যাঙ্গো ফ্লাস্কের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। এখানে আবার জ্যাঙ্গো রেস্ট নামের আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, জ্যাঙ্গো রেস্ট এপিআই তৈরি করার জন্য। সো আমরা এইটার কোনো একটা দিয়ে তৈরি করতে পারি। তাহলে আমার ব্যাক এন্ডে অনেক অপশন। তো আমরা তিনটা ক্যাম্পে তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। আর যারা ফুল স্ট্যাকে আছেন তাদের জন্য হচ্ছে নোড আর রিয়্যাক্ট, আর কোনো অপশন নেই। ওকে, ফাইন। সো পরবর্তীতে হয়তো বাকি অপশনসগুলো আসতে পারে। এবার ডেটাবেজের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে মঙ্গোডিবি। যারা নোড রিয়্যাক্ট করবেন তাদের জন্য মঙ্গোডিবি,
যারা জ্যাঙ্গো ব্যাকএন্ড করবেন তাদের জন্য পোস্টগ্রেস সিকুয়েল অথবা এসকিউলাইট, আর যারা লারাভেল ডোমেন করবেন তাদের জন্য মাই সিকুয়েল। যে ডাটাবেসও আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আপনি এমনটা না যে লারাভেল করছেন মানে আপনাকে মাইসিকিউএলই চুজ করতে হবে। আপনি লারাভেলের সাথে মঙ্গোডিবিও চুজ করতে পারেন, পোস্টগ্রেসও চুজ করতে পারেন এবং এসকিউলাইটও চুজ করতে পারেন। আবার নোডজেসের সাথে নোডজেসের সাথে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, জ্যাঙ্গোর সাথেও আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। ডাটাবেস সিলেকশনটা পুরোপুরি আপনার ওপরে, কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা কনভেনশন মেনটেন করা হয়। প্রত্যেকটা স্ট্যাকের সাথেই একটা না একটা ডাটাবেস ডিফল্টভাবে সবাই সারা জীবন ধরে ব্যবহার করে আসে। সেক্ষেত্রে আমি বলবো যে পিএইচপির সাথে মাইসিকিউএলটাই সবাই ব্যবহার করে থাকে। আচ্ছা, সিকিউএল আর এসকিউএল নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। এটা সিকিউএল উচ্চারণ করা যায়, এসকিউএল উচ্চারণ করা যায়, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা উচ্চারণ করবেন। আর পাইথনের সাথে আমরা সাধারণত পোস্টগ্রেস নিয়েই বেশি কাজ করি। এখন পিএইচপির সাথেও আমরা পোস্টগ্রেস নিয়ে কাজ করি, কিন্তু পিএইচপি আর মাইসিকিউএলটা বেশি আর কি অ্যাটাচড বলে আমরা পিএইচপির সাথে মাইসিকিউএল নিয়ে কাজ করব। আর পাইথনের সাথে আমরা পোস্টগ্রেস নিয়ে কাজ করব। নোডজেসের সাথে অবশ্যই মঙ্গোডিবি, খুবই নাম করা মার্নি স্ট্যাক, সো মঙ্গোডিবি এখানে চলে আসবে। সো আমরা এখানে মঙ্গোডিবি নিয়ে কাজ করব। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডাটাবেস আপনি যেটাই ব্যবহার করেন অলমোস্ট আপনার সেম ওয়েতেই কাজ করতে হবে। ডাটাবেস কানেকশনটা হয়তো ডিফারেন্ট হবে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে সেরকম কোনো হার্ম হবে না। হ্যাঁ, যদিও আপনি যদি হুট করে পোস্টগ্রেস থেকে মঙ্গোডিবিতে যান বা হচ্ছে মাইসিকিউএলে যান, তাহলে ডাটাবেসের একটু বেসিক ডোমেইন নলেজ আপনার দরকার পড়বে। বাট এমনটাও আহামরি কিছু না যে আপনি কাজ করতে পারবেন না, আপনার অ্যাপ্লিকেশনে হিউজ বড় পরিবর্তন হয়ে যাবে। কিচ্ছু পরিবর্তন হবে না। আপনি যদি পোস্টগ্রেস থেকে মাইসিকিউএল শিফট করেন বা এসকিউলাইটে শিফট করেন, তাহলে আপনি টেরও পাবেন না, কিন্তু যখন নোসিকিউএলে যাবেন তখন একটু চেঞ্জ আসতে পারে। তো এই ক্ষেত্রে ডাটাবেস নিয়ে এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা আমরা পরবর্তীতে যেই সেকশনে আছেন সেই বিষয় নিয়ে তখন আমরা আলোচনা করব যে মাল্টিপল ডাটাবেস আপনি কীভাবে কাজ করতে পারেন, ডিফারেন্ট ডাটাবেস। সো এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট স্ট্যাক এবং ডেভেলপমেন্ট প্রসেস। আমরা ইউআই ইউএক্স থেকে শুরু করে ওয়েব ডিজাইন করে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করব, তারপরে ডাটাবেস করব। ব্যাক এন্ড করতে গেলে আমার ডাটাবেস লাগবে, মাস্ট বি। তো এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট প্রসেস। তো এখন একজন ওয়েব ডিজাইনারও ব্যাপারটা বুঝতে পারছেন, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারও ব্যাপারটা বুঝতে পারবেন, একজন ব্যাক এন্ড ডেভেলপারও ব্যাপারটা টোটালি বুঝতে পারবেন। আর যারা ফুল স্ট্যাক তারা তো বুঝতেই পারবেন। আচ্ছা, এখানে আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের কথা লিখিনি। সো আমরা এখানে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারি। এখন মোবাইল অ্যাপ্লিকেশন বলতে মোবাইল অ্যাপ্লিকেশন যে কোনো কিছু হতে পারে। সেম অ্যাপ্লিকেশনের ইউআই ইউএক্স থাকার পরে আমরা যে কোনো সেম অ্যাপ্লিকেশনের নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে পারি, আমরা চাইলে আইওএস ডেভেলপমেন্ট করতে পারি, আমরা চাইলে সুইফট ব্যবহার করে হচ্ছে এটার আইওএস ডেভেলপমেন্ট আর সুইফট একই জিনিস। আমরা চাইলে হচ্ছে রিয়াক্ট নেটিভ ব্যবহার করতে পারি। রিয়াক্ট নেটিভ হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা রিয়াক্টের একটা ফ্রেমওয়ার্ক, যেটা ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তারপরে খুব সহজে, যে রিয়াক্ট জানে তার জন্য রিয়াক্ট নেটিভ খুবই ইজি। তারপরে নতুন অপশন হচ্ছে ফ্লাটার ব্যবহার করতে পারি। ফ্লাটার ব্যবহার করে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন, ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। আমরা আয়োনিক নিয়ে কাজ করতে পারি। আয়োনিক, এটা যারা অ্যাঙ্গুলার বা ভিউ নিয়ে কাজ করতে চান বা রিয়াক্ট নিয়েও কাজ করা যায়, বিশেষ করে অ্যাঙ্গুলার যারা কাজ করে তারা আয়োনিকটা বেশি ব্যবহার করে। তারপরে আমরা আরও কিছু টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, নেটিভ স্ক্রিপ্ট থেকে শুরু করে আরও অনেকগুলো আছে, মেটেওর আছে। তো সেগুলো আমাদের দরকার নেই, আমরা এতগুলো অপশন আছে মানে এনাফ। তো মোবাইল ডেভেলপমেন্টে আমরা মূলত এই চারটা নিয়ে কাজ করব ভবিষ্যতে। রিয়াক্ট, নেটিভ, ফ্লাটার খুব দ্রুতই স্টার্ট হবে। আর নেটিভ অ্যান্ড্রয়েড আর নেটিভ আইওএস এটা আমরা পরবর্তীতে শুরু করব, হয়তো 2-3 মাস 4 মাস পরে। তো এই হচ্ছে মোবাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো যদি আপনার ব্যাকএন্ড করা থাকে এবং ব্যাকএন্ড এপিআই তৈরি করেন, তো আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে সরাসরি সেই এপিআইটা কানেক্টও করতে পারবেন। সেম ডাটাবেস, সেম সব কিছু, জাস্ট ফ্রন্ট এন্ডটা মোবাইলে হবে। এই তো, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ডেটা মডেলগুলোকে একটু খুঁজে বের করার চেষ্টা করি। ডেটা মডেল কি? ডেটা মডেল বলতে যেই ডাটাগুলো আমাদের ডাটাবেজে স্টোর করতে হবে। ডাটাবেজে কিন্তু আপনি যেমন তেমন করে ডাটাগুলো রাখলেই সেটা স্টোর করা পসিবল না। ডাটাবেজে ডাটা স্টোর করার জন্য ডাটার একটা নির্দিষ্ট ফরম্যাট দরকার, নিজস্ব শেপ দরকার। তো সেই শেপগুলো প্রোভাইড করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ডাটা মডেল ফাইন্ড করা। তো পরবর্তীতে ডাটাবেস কেমনে ডিজাইন করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বড় প্রজেক্টের ক্ষেত্রে, যারা ব্যাক এন্ডে আসেন বিশেষ করে তাদের জন্য। বাট আপাতত আমরা শুধুমাত্র বেসিক প্রপার্টিসগুলো বের করাই শিখি, কারণ এটা প্রথম প্রজেক্টে আমরা দুনিয়ার সব কিছু শিখে ফেলবো না। সো আমরা সামহাও যে জিনিসগুলো লাগে সেগুলো বের করা শিখি, তারপরে অ্যাকচুয়ালি ফরমেশনটা শিখবো। ওকে, তো ডেটা মডেলের ক্ষেত্রে আমাদের যে ডেটা মডেলগুলো লাগবে সেটা হচ্ছে বাকেট লাগবে, কারণ আমাদের অনেকগুলো বাকেট থাকবে। আমাদের আইটেম লাগবে, বাকেটের ভেতরে যে আইটেমগুলো থাকবে। তারপরে সাজেশন থাকবে, যেগুলো এই যে এখানকার এই সাজেশন, এগুলো হচ্ছে আইটেম। আর এই সব কিছু মিলে একটা বাকেট। তো একটা বাকেটের ভেতরে কি থাকবে? একটা বাকেটের নির্দিষ্ট আইডি থাকবে, একটা বাকেটের নেম থাকবে, ক্রিয়েটেড অ্যাট কখন ক্রিয়েট হয়েছিল সেটা থাকবে,
কস্ট থাকবে, কত টাকা খরচ হয়েছে না হয়েছে সব কিছু সেটা থাকবে, আর কতগুলো আইটেম আছে, অ্যারে অফ আইটেমস, প্রত্যেকটা আইটেমের ডিটেলসের ভেতরে থাকবে একটা বাকেটের ভেতরে। এটা হচ্ছে একটা বাকেট মডেল। এবার আইটেম মডেলের ভেতরে কী কী থাকবে, একটা ইন্ডিভিজুয়াল আইটেমের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট টেক্সট আছে, টেক্সটের সাথে অটোমেটিক্যালি একটা আইকন নিয়ে নিচ্ছে বা হচ্ছে একটা ইমেজ নিয়ে নিচ্ছে, কিন্তু আমরা ইমেজ নিয়ে কাজ করবো না, আমরা আরও সহজ লেভেলে কাজ করব। তো এই জন্য আমাদের একটা আইডি থাকবে প্রত্যেকটা আইটেমের, একটা নেম থাকবে, একটা কোয়ান্টিটি থাকবে এবং একটা প্রাইস থাকবে, এবং সেটা কমপ্লিটেড না ইনকমপ্লিটেড অবস্থাতে আছে সেই ডাটাটা থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের আইটেম মডেল। অ্যান্ড ফাইনালি সাজেশন মডেল খুবই সহজ, একটা আইডি থাকবে, একটা নেম থাকবে, আর কতবার অ্যাপিয়ার হয়েছে, কতবার সেটা ব্যবহার করা হয়েছে সেটার কাউন্টিংটা এখানে থাকবে। দ্যাট ইজ অল। এই হচ্ছে আমাদের ডাটা মডেল। তো যারা ওয়েব ডিজাইনে আছেন তাদের এই ডাটা মডেলটা আসলে খুব বেশি কাজে লাগবে না, কিন্তু যারা ফ্রন্ট ইন, ব্যাক ইন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আছেন বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে আছেন তাদের জন্য এটা খুব বেশি প্রয়োজনীয়, খুব 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 বেশি প্রয়োজনীয়। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের একটা বেসিক ডিজাইন ডিসিশন। ইউআই ডিজাইন না, এটা হচ্ছে সিস্টেম ডিজাইন টাইপের বলতে পারেন, বাট এটা সিস্টেম ডিজাইনও আমরা করিনি, আমরা শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন প্রসেসটার ভেতরে গেছি। অ্যাকচুয়ালি আমি এখানে বেসিক ডিজাইন লিখে রাখলেও এটার নাম হবে হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস। ডেভেলপমেন্ট প্রসেস, এটা কিন্তু আমরা সিস্টেম ডিজাইনে কোনো কথা বলিনি বা অ্যাপ্লিকেশন ডিজাইনে কোনো কথা বলিনি, আমরা শুধুমাত্র এর একটা ছোট্ট পোর্শন নিয়ে কথা বলেছি যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করতে পারি। এই প্রসেসের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে হবে, এবং এরপরে আমরা আপনাদের কিছু রেফারেন্স প্রোভাইড করব, যেই রেফারেন্সগুলো নিয়ে আমি আপনাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিব না, কিন্তু আপনারা সেই রেফারেন্সগুলো একটু স্টাডি করবেন। খুব বড়সড় মানে রিকোয়ারমেন্টস বলছি, আসলে রেফারেন্স থাকবে না, খুবই ছোট ছোট কিছু রেফারেন্স থাকবে এই প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে। আপনারা শুধুমাত্র ওই বিষয়গুলো একবার প্রপারলি স্টাডি করবেন এবং মাথার ভেতরে এমনভাবে গেঁথে ফেলবেন যেন সারা জীবনেও এই প্রসেসটার ভুল না হয়। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়াশোনা করে এসেও যেন আপনাকে এই বিষয়গুলো নিয়ে কোশ্চিন করলে আপনি ফটাফট উত্তর দিয়ে দিতে পারেন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে 5-6 বছর 4 বছর ধরে স্টাডি করার পরে এসে আপনার কাছে এসে বেকুব হয়ে যায় যে ওয়াও এ কীভাবে জানলো এটা। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা তো পড়ছেনই, তাদের হিসাব ডিফারেন্ট। যারা সিএসসি পড়ছেন তারাও কিছুটা বিষয় এগুলো নিয়ে আলোচনা স্টাডি করছেন, আর যারা নন সিএসসি আছেন তারা যেন একেবারে অসাম লেভেলে স্টাডি করতে পারেন এই বিষয়গুলো এবং প্রত্যেকটা জ্ঞান সুন্দরভাবে মাথার ভেতরে নিয়ে নেন। তো আজকের দিনের জন্য আমাদের স্টাডি এই পর্যন্তই। নেক্সট দিনে আমরা ডোমেইন স্পেসিফিকভাবে স্টাডি শুরু করব।